আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগ হত্যাকাণ্ড বলছে পুলিশ। দায় স্বীকার করে আদালতে রবিনের জবানবন্দি। 5 দিনের রিমান্ডে টিটন গাজী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা, বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো যাবে না, হুঁশিয়ারি রিজভী। ঠাকুরগাঁওয়ে কাউন্সিলের ফলাফলকে ঘিরে মির্জা ফখরুলের ভাইয়ের উপর বিক্ষুব্ধ নেতাকর্মীদের হামলা, কয়েকজন আহত, গাড়ি ভাঙচুর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে লালবাগ জোনের পুলিশ জানান, আসামিদের রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, মিটফোর্ডের ঘটনায় ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবে র্যাব। সোহাগ হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে রবিন। এদিন আরেক আসামি টিটন গাজীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর মধ্যে 2 আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। মিটফোর্ডের রজনী বোস লেনে দিনে দুপুরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। নৃশংস হত্যার পর নিথর দেহ টেনে হিচড়ে বিভৎস উন্মত্ততার এই নির্মম দৃশ্য নীরবে দেখেছে অনেকে, অথচ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউই। হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আসামি ধরতে অভিযান চালায় র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে মূল হোতা চকবাজার থানা যুব দলের নেতা মাহমুদুল হাসান মহিন, 30 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিন ও তাদের সহযোগী লম্বা মনির এবং আলমগীর সহ 5 জনকে গ্রেফতার করে র্যাব ও পুলিশ। ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেফতার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনব। ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে ঢাকা মহানগর পুলিশ লালবাগের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, সোহাগ ও তার হত্যার সাথে জড়িত আসামিরা একসাথে ভাঙারির ব্যবসা করতেন। তবে শুধু কি ব্যবসা নাকি সোহাগের সাথে আগের কোনো দ্বন্দ্ব ছিল তাও তদন্ত করছে পুলিশ। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। সোহাগ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় 19 জনের নাম উল্লেখ সহ আরও 10-15 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদিকে নিহত সোহাগের মেয়ে বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই চাঁদাবাজদের যাতে শাস্তি হয়, এই বাংলার বুকে যেন আর কোনো চাঁদাবাজ না থাকে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, এরকম বিচার চাই যেন নেক্সট আর কোনো মানুষ আর কারো ক্ষতি না করতে পারে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চাঁদাবাজি, দখল, সন্ত্রাস দমন করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী শাহবাগ মোড়ে মিটফোর্ডে সোহাগ হত্যার প্রতিবাদে মশাল মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, বিএনপিকে নির্বাচনের দিকে বেশি মনোযোগী না হয়ে নিজ দলে সংস্কারে অধিক সময় দিতে হবে। মশাল মিছিলটি শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায়, অথচ আপনার যে কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজে আপনি একদম লবডঙ্কা 32.5 পেয়ে আপনি ফেল করেছেন। এই ঘটনা ঘটার পরে তো 24 ঘন্টা বা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে সারা বাংলাদেশের শুদ্ধি অভিযান, চিরুনি অভিযান পরিচালনার কথা ছিল। যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অ্যাকশন দেখান, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ছাত্র জনতার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সোহাগ হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিকে কেন এখনো গ্রেফতার করা হয়নি তা নিয়ে প্রশ্ন রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে, মব সৃষ্টিকারীদের সরকার ও প্রশাসন প্রশ্রয় দিচ্ছে। অন্যায়কারীকে বিএনপি কখনো প্রশ্রয় দেবে না জানিয়ে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, যা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র দলের 142 জন নেতাকর্মীর পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরো বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ করবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আমার ছেলেটা পরীক্ষাতে ছিল, আমার ছেলেটা তো আজ থাকলে আমাকে বলতো আম্মু গোল্ডেন আসছে, ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল নারায়ণগঞ্জের ছাত্রদল কর্মী আদিল। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে নেমে 24 সালের 19 জুলাই পুলিশের গুলিতে শেষ হয়ে যায় তার সব স্বপ্ন। 5 আগস্ট প্রাণ হারায় পরিবারের একমাত্র সম্বল পঞ্চগড়ের সাগর। এসব শহীদ পরিবারের একটাই আকুতি, যেন বৃথা না যায় এ আত্মাহুতি। অনেকবার নিষেধ করছে, ভাই তোর যাওয়া দরকার নেই। বলে, ভাই আমরা তো 4 ভাই, আমি যদি এক ভাই মরেও যাই, আপনারা তো 3 জন আছেন। বলো না জানো আমি চলে গেলাম, আমার মাফ করে দিও মা। আমার ছেলেটা কি অপরাধ করেছে? বাংলাদেশের মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমার ছেলেটা আন্দোলনে গেছে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শহীদ পরিবারের অভাব অভিযোগের কথা শুনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিশ্রুতি দেন তাদের পাশে থাকার। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, অপরাধীদের বিন্দু মাত্র ছাড় দেয়নি বিএনপি। মিটফোর্ড হত্যাকাণ্ডকে ইস্যু করে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে। নির্বাচিত সরকার নেই বলেই এসব ঘটনা ঘটছে। গণতন্ত্রের কোনো বিকল্প নাই, আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটকটি হচ্ছে আপনার নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে। 2-1টা কুলাঙ্গার তো ঢুকে যেতে পারে, কিন্তু দেখার বিষয়, বিচার্য বিষয় হচ্ছে যে পার্টি তাদেরকে অন করছে কিনা, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কিনা। শেখ হাসিনার মতো বিন্দুমাত্র কেউ ছাড় পাননি। নানা মাস্টার প্ল্যান কিন্তু ঘটতে থাকবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যাওয়া যাবে না। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে হেয় করার ষড়যন্ত্র শুরু হয়েছে। কেন কিছু কিছু দল পুরো বিষয়টিকে ভ্রান্তভাবে উপস্থাপনের চেষ্টা করছে? যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায়, যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো। কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে। দলের সাথে তার কি সম্পর্ক, কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না। সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে কারা কাজ করছে, অন্তর্বর্তী সরকারকে তা খুঁজে বের করার আহ্বান জানান তারেক রহমান। নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। একটু আগে আমি বলেছি, বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে, কোনটি উচিত হবে না, বা কি মতামত, কারণ বিএনপি দায়িত্ববোধ থেকে বলেছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো যাবে না উল্লেখ করে এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত রাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রের গভীর থেকে শুরু করে প্রকাশ্যে কোনো রাজনৈতিক দল ষড়যন্ত্র করে তাদের লক্ষ্যে পৌঁছাতে চায়, যার প্রমাণ এই ককটেল বিস্ফোরণ। এসব শেখ হাসিনার সংস্কৃতি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, পানি ঘোলা করে কোনো লাভ নেই। নির্বাচনের পরিবেশ রক্ষার জন্য যা যা করা দরকার তাই করবে বিএনপি। সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, আমরা বুঝতে পারি, আন্দাজ করতে পারি কারা এগুলো করছেন, কিন্তু প্রকাশ্যে দেখিনি বলে কারো নাম নিচ্ছি না, কিন্তু টের পাচ্ছি কারা করতে চায়। হাসিনা 16 বছর পারলো না, আর আপনারা 2-3টা বোম মেরে, ককটেল মেরে আপনারা ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে, তাও চোরের মতো, কাপুরুষের মতো গলির মধ্যে থেকে 2টা ফুটিয়ে চলে যাবেন, তাতে বিএনপির নেতাকর্মীরা ভয় পেয়ে যাবে। এটা তো বোকার স্বর্গে বাস করছে। এই ধরনের পথ অবলম্বন করা থেকে বিরত থাকুন, নতুবা পরিণতি কিন্তু ভালো হবে না কারো। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপর হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
গত রাত 9টার দিকে বালিয়াডিংয়ের সমীর উদ্দিন কলেজ থেকে কাউন্সিলের ফলাফল ঘোষণা দিয়ে যাবার সময় এই ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা মির্জা ফয়সাল আমিনকে লক্ষ্য করে চেয়ার ও বাঁশ নিক্ষেপ করে এবং তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। এই ঘটনায় জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশ যখন ছাত্র জনতার আন্দোলনের উত্তাল, তখন খুলনাতেও গণ অভ্যুত্থানের জোয়ার। গত 2রা আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে নিরস্ত্র ছাত্রদের উপর গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনকারীরা প্রতিরোধ গড়ে তুলে তার রূপ নেয় সংঘর্ষে। সেদিন আন্দোলনের নেতৃত্বে থাকা আব্দুল্লাহ শাফিলের চোখ মুখ লক্ষ্য করে পুলিশ গুলি চালালে চারপাশ অন্ধকার হয়ে আসে তার। জুলাইয়ের আন্দোলনে প্রাণে বেঁচে গেলেও এক চোখ হারিয়ে চিকিৎসার জন্য শাফিলকে ঘুরতে হয়েছে দাঁড়ে দাঁড়ে। শাফিলের পরিবার ও সহযোদ্ধাদের একটাই দাবি, আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিতের। খুলনা থেকে এসএম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আদ্দিন সজীব। বাগেরহাটের শিক্ষিকা মায়ের সন্তান আব্দুল শাফিলের স্বপ্ন ছিল মহাকাশ নিয়ে গবেষণার। খুলনার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রিপলির শিক্ষার্থী স্বাধীনচেতা শাফিল জুলাইয়ের নৃশংসতা দেখে স্থির থাকতে পারেনি সেদিন। ছাত্র জনতার সাথে রাজপথে নামে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে। গত 2 আগস্ট অভ্যুত্থানের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে বাম চোখ হারায় সে। চোখ হারানোর কষ্টের চেয়ে বেশি হতাশ হতে হয়েছে তাকে স্বাস্থ্য বিভাগের আমলাতান্ত্রিক জটিলতায়, নিজের ও জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের বর্তমান অবস্থা দেখে। সর্বোচ্চ চিকিৎসা তো দূরের কথা, ন্যূনতম চিকিৎসা রোধ করার জন্য যা করার দরকার এই আওয়ামী লীগের দোসরের যে এই মেডিকেল বোর্ডটা এটা তাই করে যাচ্ছে। এদের প্রধান কাজ হলো চিকিৎসা রোধ করা, চিকিৎসা দেওয়া অনেক দূরের কথা, চিকিৎসা রোধ হলো এদের প্রথম কাজ। আহতদের জন্য কিংবা শহীদ পরিবারের জন্য কোনো পলিসি বা কোনো সিস্টেম আছে বলে আমি দেখিনি। অন্তত হইতে পারে, আমি একটা চোখে দেখি না। তো একমাত্র সন্তানের এই পরিণতি মেনে নিতে পারছেন না মা। আক্ষেপ, জেলার কোনো হাসপাতালে প্রাথমিক চিকিৎসাটাও মেলেনি ছেলের। সরকার আহত ও শহীদ পরিবারের পাশে থাকুক, এটাই চাওয়া তার। সরকারের আহতদের জন্য এরকম একটা পদক্ষেপ নেয় যাতে ওরা স্বাভাবিক জীবন ফিরে পেতে সে ওদের স্বপ্নটা পূরণ করতে পারে, লেখাপড়া করে সেই স্বপ্নটা পূরণ করতে পারে। শাফিলের জুলাইয়ের সহযোদ্ধারা জানান, সেদিন খুলনায় পুলিশের ত্রিমুখী হামলায় গুলিতে আহত হন কমপক্ষে 73 জন। গুরুতর আহতদের অনেকের ভাগ্যে এখনো মেলেনি সঠিক চিকিৎসা। আহত সহযোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়াতে আবারও সংগঠিত হওয়ার উদ্যোগ নিচ্ছেন তারা। পুলিশ আমাদের 0 পয়েন্ট মোড় এবং গল্লামারি মোড় এই 2টা জায়গায় ব্যারিকেড দিয়ে দেন। এরপরে গিয়ে ওখানে পুলিশের সাথে আমাদের বিভিন্ন দফায় আক্রমণ হচ্ছিল। আমার থেকে গুরুতরভাবে আহত হয়েছে, শহীদ হয়েছে। তো আমরা মনে করেছিলাম যে অন্তত ইন্টারিম গভর্নমেন্টের প্রথম ইনিশিয়েটিভ হবে যে যারা আহত এবং যারা নিহত হয়েছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেওয়া। এখনো শাফিলের মাথার ভেতরে রয়েছে 3টি ছড়া গুলি। সন্তানের চোখ রক্ষায় ঘের ব্যবসায়ী বাবা ইউনুস আলী জমি ভিটা বিক্রি ও সহায়তার টাকা দিয়ে প্রথমে শাফিলকে থাইল্যান্ডে পাঠান। পরে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের সহায়তা এবং নিজেদের অবশিষ্ট টাকায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। জুলাই যোদ্ধাদের এখন একটাই প্রশ্ন, দেশকে স্বৈরতন্ত্র থেকে মুক্ত করা জুলাই শহীদ ও আহতদের কি এটাই প্রাপ্য ছিল? ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চলছে আষাঢ় মাস, আর বর্ষার এই মৌসুমে মাদারীপুরের কালকিনির উপজেলার সরকারি আশ্রয় প্রকল্পে বাস করা মানুষগুলো যুদ্ধ করছেন প্রকৃতির সাথে। পাকা মেঝে ধসে পড়েছে কোথাও, আবার কোথাও টিনের চালে ফুটো হয়ে পড়ছে পানি। বসবাসের অনুপযোগী ঘরগুলোতেই কোনোভাবে বসবাস করছেন প্রকল্পে বসবাসকারীরা। তাদের একটাই দাবি, ঘরগুলো দ্রুত মেরামতের। উপজেলা প্রশাসন জানায়, বরাদ্দ যদি পাওয়া যায় তবেই হবে সংস্কার। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 70 বছর বয়সী আলী আহমেদ হাওলাদার জায়গা জমি না থাকায় 2002 সালে মাথা গোজার ঠাঁই মেলে সরকারি প্রকল্পের এই ঘরে। কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি সস্তাল এলাকায় খালের পাশে নির্মিত এই ঘরে 2 দশকের বেশি বসবাস তার পরিবারের। শুধু আলী আহমেদ নয়, এই প্রকল্পের 8টি ব্যারাকে বাস করছে মোট 80টি পরিবার। তবে বর্তমানে আশ্রয়নের ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাকা মেঝে ভেঙে গেছে, টিনের চালায় মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে, কোথাও কোথাও আবার টিনের চালাটিও নেই। একটু বৃষ্টি হলেই ফুটো চাল দিয়ে পানি পড়ে। যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কায় নির্ঘুম রাত পার করছে এই 80টি পরিবার।
মনে করেন আমার এই থাকে ওই কাগজ গোস করে দেওয়া অন্ত থাক ঘরে কাপড় কাপড় তাই না পিছিয়ে পিছিয়ে বারা বৃষ্টি পড়ার আগে ঘরে বৃষ্টি পড়ে আমাকে পোলা পানলে কইছে এই জায়গায় কাগজ দিয়ে উপরে তারপরে ঘর ই করা থাকা লাগে। আপনারা আমাকে একটু ঘর দিয়ে মেরামত করে দেন, আমাকে একটু সুনজরে আপনারা চান, শুধু কোন রকম একটু মাথা গোজার মতো স্থান করে দেন, এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। সংশ্লিষ্ট দপ্তর থেকে বরাদ্দ পেলে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সংস্কার করা হবে বলে জানান এই কর্মকর্তা। আমি সেখানে লোক পাঠাবো বা প্রয়োজন হলে সরেজমিনে গিয়ে দেখবো, পরবর্তীতে যদি তাদের সরকারিভাবে কোনো সহযোগিতা করা যায় তাদের বাসস্থানের মান উন্নয়নে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে হচ্ছে না কোনো সমাধান, আর তাই এসব অসহায় মানুষ তাদের শেষ সম্বলটুকু রক্ষায় দ্রুত বরাদ্দ অনুমোদন দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইটমা এশিয়া সিঙ্গাপুর এক্সপোতে ভিজিটর ব্যাজ সেলস এজেন্ট হিসেবে নিয়োগ পেল বাংলাদেশ টেক্সটাইল টুডে। দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের উন্নয়নের অংশ হিসেবে ঢাকায় একটি রোড শো সেশন সফলভাবে আয়োজন করে প্রতিষ্ঠানটি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেশনে সোর্সিং সুবিধা ও ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে ইটমা সার্ভিসের কমিউনিকেশন ডিরেক্টর ড্যাফনি পুন মূল বক্তব্য রাখেন। এতে বিকেএম এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক হোসেন মেহমুদ, বিজিএমএ পরিচালক মজুমদার আরিফুর রহমান সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ টেক্সটাইল টুডেকে আসন্ন ইটমা এশিয়া সিঙ্গাপুর এক্সপোতে ভিজিটর ব্যাজ সেলস এজেন্ট হিসেবে ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিফ রিসার্চ অফিসার এনামুল হাফিজ লতিফি। এছাড়া টেক্সটাইল টুডের পক্ষে বিজনেস ডেভেলপমেন্ট হেড আমজাদ হোসেন মনির শুভেচ্ছা বক্তব্য রাখেন। এবার খেলার খবর। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি হবে চেলসি ও পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ জেতা লুইস এনরিকের দলের সামনে ইতিহাস গড়ার হাতছানি। অন্যদিকে নতুন উচ্চতায় পৌঁছানোর লক্ষ্য চেলসির। রাত ১টায় মুখোমুখি হবে দু দল। রিপোর্ট এস এম আশরাফের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাতাসে আজ থাকবে উত্তেজনা। সময়ের দুই পরাশক্তির গর্ব আর গৌরবের দ্বন্দ্ব। ক্লাব বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের আর ফ্রান্সের ক্লাব। চেলসি নামবে তাদের সুগঠিত সৈন্যদল নিয়ে। রক্ষণভাগে জেমস চালুবাহরা, তাঁর পাশে রয়েছেন লেভি কোলউইল, তরুণ কিন্তু সাহসী। মাঝ মাঠে ছন্দ তৈরি করবেন এনজো ফার্নান্দেজ ও হুয়া পেদ্রো, একজন আর্জেন্টাইন শিল্পী, আরেকজন ব্রাজিলিয়ান বুলডোজার। আর সামনে পালমার, যিনি এক ঝলকে বদলে দিতে পারেন খেলার গতিপথ। সঙ্গে নেতো, যিনি নিঃশব্দে গোলের খোঁজে থাকেন। অন্যদিকে পিএসজি মানে গ্রামার আর গতি। সামনে রয়েছেন ওসমান দেমবেলে, যিনি মাঠে বল পেলে মনে হয় সময় থেমে গেছে। মাঝ মাঠে ফেবিয়ান রুইজ, যাকে বলা হয় আধুনিক ফুটবলের কবি। উইঙ্গারে আশরাফ হাকিমি। রক্ষণে দাঁড়িয়ে রয়েছেন মার্কুইনহোস ও ভিতিনহা, যারা নিজেদের শরীরকে ঢাল বানিয়ে রাখেন গোলপোস্টের সামনে। গোলবারে দোন্নারুমা, যার হাত যেন পাখার মতো প্রসারিত। তাই এই ম্যাচ কেবল এক ট্রফির জন্য লড়াই নয়, এটা ফুটবলকে কবিতায় রূপ দেওয়ার এক সন্ধিক্ষণ। নিউ জার্সির রাত সাক্ষী থাকবে, যেখানে ইতিহাস লেখা হবে ঘামের অক্ষরে, যন্ত্রণার ছন্দে আর গোলের উল্লাসে। কে জিতবে, চেলসির ঐতিহ্য না পিএসজির আধুনিকতা? মাঠ বলবে রাত প্রস্তুত, ফুটবলও প্রস্তুত আরেকটি অমর রাতের জন্য। এস এম আশরাফ, এটিএন বাংলা। লিওনেল মেসি জোড়া গোলে মেজর লিগ সকারের ন্যাশভিলকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এ নিয়ে টানা ৫ ম্যাচে ২ গোল করে যুক্তরাষ্ট্রের লিগে ইতিহাস গড়লেন বিশ্ব ফুটবলের মহাতারকা। ১৭ মিনিটে ফ্রি কিক থেকে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন ফুটবলার। এরপর ৪৯ মিনিটে হ্যানি মুক্তার সমতায় ফেরায় ন্যাশভিলকে। কিন্তু মেসির জাদুতে ৬২ মিনিটে আবারও এগিয়ে যায় মায়ামি। এবারও ফ্রি কিকে গোল করেন মেসি। এ নিয়ে ক্যারিয়ারে ৬৯ বার ফ্রি কিক থেকে গোল করেছেন সাবেক বার্সা তারকা। সিরিজের সমতা ফেরার ম্যাচে সন্ধ্যায় ডাম্বুলায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম খেলায় হারায় সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে জয়ের বিকল্প নেই। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলেন, প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আরও রান করতে হবে তাদের। ওয়ানডের পর টি-20তেও ধুঁকছেন বাংলাদেশের ব্যাটাররা। অতীত লড়াইয়ের পরিসংখ্যানে পিছিয়ে থেকে মাঠে নামবে লিটন দাসরা। দুদল ১৮ বার মুখোমুখি হয়েছে, সেখানে বাংলাদেশের জয় ৬ আর লঙ্কানরা জিতেছে ১২ ম্যাচে। সন্ধ্যা ৭:৩০টায় মাঠে নামবে দুদল। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার।
চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগ হত্যাকাণ্ড বলছে পুলিশ। দায় স্বীকার করে আদালতে রবিনের জবানবন্দি। 5 দিনের রিমান্ডে টিটন গাজী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা, বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো যাবে না, হুঁশিয়ারি রিজভী। ঠাকুরগাঁওয়ে কাউন্সিলের ফলাফলকে ঘিরে মির্জা ফখরুলের ভাইয়ের উপর বিক্ষুব্ধ নেতাকর্মীদের হামলা, কয়েকজন আহত, গাড়ি ভাঙচুর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।